রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কোণে দেখা আলো। গল্পটি 3টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। শুধুমাত্র 10 পা নয়, তার চেয়ে অনেক বেশি আমি হেঁটেছি দিব্যেন্দুর সঙ্গে। খানিকটা হৃদ্রতা হয়েছে বলা যায়, কিন্তু তার নাম সৌহার্দ্য নয়। তবু এই কাজের ভারটা আমারই ওপর চাপালো দিব্যেন্দু। আমাদের জাত একেবারে আলাদা, না মেলে রুচিতে, না মেলে জীবনযাত্রায়। তবু আমার ওপর ওর অসীম শ্রদ্ধা। আমি ভিন্ন গোত্রের বলেই বোধহয় এই শ্রদ্ধাটা। নিজের দলটার ওপরে ওর বিশ্বাস নেই বিন্দুমাত্র। এমনটাই হয়ে থাকে সম্ভবত। তবু প্রতিবাদ করেছিলাম আমি। আরে, এসব ফ্যাসাদে আবার আমাকে কেন? না দাদা, আপনিই যান। এখানে আপনি আমার গার্জেন। তোমার বাবাকে চিঠি লিখে দাও না। বহরমপুর তো দূরে নয়, স্বচ্ছন্দে এসে দেখে যেতে পারবেন। দিব্যেন্দু বললে, আপনি জানেন না বাবাকে। এই ব্যাপারে ভয়ঙ্কর লিবারাল তিনি। আমার ইচ্ছার ওপরেই ছেড়ে দিয়েছেন সব। তবে তুমি নিজেই যাও না। না সুকুমারদা, সে ভারী বৃষ্টি লাগবে আমার। ভদ্রলোকের সঙ্গে যদি পরিচয় না থাকতো, তাহলে না হয় বন্ধু টন্ধু সেজে যেতে পারতাম একরকম করে, কিন্তু সে পথও বন্ধ। কাজেই এ ব্যাপারে আপনি ত্রাণ করতে পারেন আমাকে। হ্যাঁ না যা বলবেন। কিন্তু আমি বিব্রত হয়ে বললাম, এত বড় দায়িত্বটা কি আমার দিক থেকেই নেওয়া উচিত? সারা জীবনের ব্যাপার। একবার ফাঁস আটকে গেলে আর খোলবার উপায় থাকবে না। শেষে তোমার দুঃখের পাপটা অনুতাপ হয়ে চেপে থাকবে আমার ঘাড়ে। কিছু ভাববেন না সুকুমারদা, একটা দার্শনিক ভঙ্গি করলে দিব্যেন্দু। অত বাজে সেন্টিমেন্টাল নই আমি। এটাকে আমি জীবনের একটা আনুষাঙ্গিকের বেশি মনে করি না। কাজেই ব্যক্তিত্বের বিরোধ বাঁধলে কম্প্রোমাইজ করে নিতে পারবো। তাছাড়া অনেক দেখে শুনে নিয়েও তো ঠকে মানুষ। কাজেই ডার্ক হর্সই ভালো। এমন সহজিয়া দৃষ্টিভঙ্গি যার বোঝানো সম্ভব নয় তাকে। তবু শেষ চেষ্টা করলাম একবার। এর চাইতে তোমরা কাউকে পাঠালে ছেড়ে দিন ওদের কথা। মুখ বিকৃত করলে দিব্যেন্দু। অপদার্থ সব। ক্লাবে আড্ডা দেওয়া, অফিস তত্ত্ব আর সস্তা স্নাবাড়ির রুটিনে বাধা দিন ওদের। অত্যন্ত ডিসেন্ট হবার চেষ্টা করে বলেই বোধহয় ডিসেন্সির বালাই নেই কিছু। না না, ওদের দিয়ে চলবে না। আপনিই যান সুকুমারদা। বিবেচক মানুষ আপনি, ভুল আপনার হবে না। ওদের পাঠালে হয়তো খামোকা খানিকটা অপমানই করে আসবে ভদ্রলোকদের। আমি হাসলাম। একটু অবিচার করছো নাকি বন্ধুদের ওপর? একেবারে না। দিব্যেন্দু তাচ্ছিল্যভাবে বললে, রোজই তো দেখছি কি না। গিয়ে হয়তো ফস করে বুড়ো ভদ্রলোকের মুখের সামনেই পাইপ ধরিয়ে জিজ্ঞাসা করতে থাকবে, ওয়ালস নাচতে পারেন কি না, ও নীলের নতুন নাটকটা সম্বন্ধে আপনার কি মনে হয়? বানশ বড় না রবীন্দ্রনাথ বড়? স্যালাড কি করে তৈরি হয় বলুন দেখি। না, আপনাকেই যেতে হবে সুকুমারদা। মনে প্রাণে খাঁটি বাঙালি আপনি। আর ব্যাপারটা বাঙালি মতে হলেই আমি খুশি হব। দেখলাম কিছুতেই ছাড়বে না। রাজি না হয়ে উপায় রইল না অগত্যা। বিপন্ন মুখে গায়ে জামা চড়িয়ে ফেললাম। আশ্বাস দিয়ে দিব্যেন্দু বললে, কিছু ঘাবড়াবেন না সুকুমারদা। 8 বছর যখন জেল খাটতে পেরেছেন, তখন এই পরীক্ষাতেও তরে যাবেন নিখাত। দুর্গা নাম করতে করতে চলে যান। আমার মোরাল সাপোর্ট রইল। থাক, তার দরকার নেই। আমি পথে বেরিয়ে পড়লাম। অপরাধের মধ্যে একই বাড়ি, 2টি পাশাপাশি ফ্ল্যাটে বাস করি আমরা। আমি একটা খবরের কাগজের অ্যাসোসিয়েট এডিটর, আর দিব্যেন্দু সবে ঢুকেছে বেঙ্গল সিভিল সার্ভিসে। আমি থাকি বুড়ি পিসিমাকে নিয়ে।
আর দিব্যেন্দু মুক্তপক্ষ ব্যাচেলার। আকাশ পাতাল পার্থক্য শিক্ষায়, সংস্কারে, জীবনযাত্রায়। আমার বাবা ছিলেন সেকেলে কংগ্রেস কর্মী, তার মানে নিষ্ঠা ছিল পাহাড়ের মতো। একটা স্কুলে হেডমাস্টারই করতেন, শেষ পর্যন্ত তাও ছেড়ে দিয়ে নামলেন গ্রাম সংগঠনে। ফলে যা হওয়ার তাই হলো, প্রায় না খেয়ে মরলেন। যদিও সব কাগজেই প্রকাশিত হয়েছিল একটা করে সচিত্র শোক সংবাদ। তখন আমি ম্যাট্রিকুলেশন পড়ি। বাপের দৃষ্টান্ত দেখে আমার শিক্ষা লাভ করা উচিত ছিল, কিন্তু ঘটনাটা ঘটল একেবারে উল্টো রকম। একদিন যখন ইংরেজ ডিপিআই স্কুল দেখতে এসেছেন, তখন বিনা বাক্য ব্যয়ে আমি সোজা হাই বেঞ্চের ওপর উঠে দাঁড়িয়ে গেলাম। চিৎকার করে বললাম, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। রাস্টিকেট হয়ে গেলাম, কিন্তু সেইটাই হলো কপালের রাস্টিকা। সেই টিকা আর মুছল না। 8 বছর জেল খাটলাম তারপরে। হ্যাঙ্গার স্ট্রাইক এবং আরও নানা রকম অত্যাচারের ফলে আলসারেশন হলো পেটে। থেকে থেকে ওঠে অসহ্য যন্ত্রণা। তাই আপাতত কিছুটা প্রশমিত হয়ে আছি। চাকরি নিয়েছি এই খবরের কাগজে। যেটুকু সময় পাই রাজনীতির চর্চা করেই কাটে। আত্মজীবনীমূলক একখানা উপন্যাস লিখবার চেষ্টা করছি। সাংবাদিকতার ফলে কিছুটা সাহিত্যিক খ্যাতি অর্জনের স্পৃহাও জেগেছে মনের মধ্যে। মোটের ওপর নিজের গণ্ডিটির ভেতর বেশ পরিতৃপ্ত আছি আমি। ওদিকে ঝুনো সরকারি চাকুরির ছেলে দিব্যেন্দু, নিউ দিল্লির ইঙ্গবঙ্গীয় আবহাওয়ায় মানুষ। বাপ পেনশন নেবার আগে ছেলেরও সুরাহা করে দিয়েছেন, থাকে পাশের ফ্ল্যাটে। জুতো মচমচিয়ে আসে ওর বন্ধুরা, শব্দ করে হাসে, ফ্ল্যাশ খেলবার কলরব চলে অনেক রাত পর্যন্ত। আত্মজীবনী লিখতে বসে সুর কেটে যায় আমার, ভ্রু কুঞ্চিত করি অসীম বিরক্তিতে। তবু একদিন পরিচয় হয়ে গেল। দেখলাম এমনিতে বেশ ছেলেটি। রক্তে রক্তে রাজভক্তি থাকলে কি হয়, একটা গভীর শ্রদ্ধা পোষণ করে দেশকর্মীদের সম্পর্কে। বললে, আপনাদের সঙ্গে কথা কইতেই আমাদের লজ্জা করে দাদা। সম্পর্কটা স্বচ্ছ হয়ে গেল দেখতে দেখতে। তেলে জলে মিশ খায় না বটে, কিন্তু তেল স্বচ্ছন্দেই জলকে বিব্রত না করে লঘুভাবে ভাসতে পারে তার ওপর। রুচির পার্থক্যকে আমরা সহজ করে নিলাম সৌজন্য দিয়ে, কিন্তু তার পরিণাম এতটা গড়াবে ভাবিনি। দিব্যেন্দুর গার্জেন হিসাবে তার বিয়ের পাত্রী দেখবার জন্য আমাকে ছুটতে হচ্ছে মহানির্বাণ রোডে। বিড়ম্বনা বাস্তবিক। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।